এইবারের নির্বাচনে লোকসভা নির্বাচনে নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন নানা ইস্যুর মধ্যে বারে বারে সামনে উঠে আসছে সেনা, আর্মি, আর্ম ফোর্স এদের কথা। রাজনীতি সেনা কেন্দ্রিক হচ্ছে কি? আসুন আজকের হাড্ডাহাড্ডিতে আমাদের দুই অতিথির কাছে এই প্রশ্ন ছুড়ে দিই, তারপর উত্তর খোঁজার চেষ্টা করি। পরিচয় করে দিই, আমার সঙ্গে রয়েছেন ওম প্রকাশ মিশ্রা কংগ্রেস নেতা, আমার সঙ্গে রয়েছেন রাজু ব্যানার্জি বিজেপি নেতা। আমি রাজুর কাছে শুরুতে আসবো। আমি দুটো ইনস্ট্যান্স দিই। একদিকে যেমন নরেন্দ্র মোদী, তিনি শিলিগুড়ির জনসভায় বলছেন যদি সেনাকে সম্মান করতে চান যথার্থ আমাকে ভোট দিন। ওম প্রকাশ দার জন্য কংগ্রেসের ম্যানিফেস্টোতে আফস্পা নিয়ে অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে, 370 আর্টিকেলের কথা বলা হচ্ছে। আমি আসবো নরেন্দ্র মোদী, কেন সেনাকে সম্মান জানাতে ভোট দিতে হবে? কেন ভোটের সঙ্গে এটা ইকুয়েট কেন করা হচ্ছে? পুলওয়ামাতে যখনই ওখানে স্ট্রাইক করলো আতঙ্কবাদীরা, আর তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র দামোদর দাস মোদী সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনীকে তিনি স্বাধীনতা দিয়ে দিলেন। আর স্বাধীনতার ফলে আমরা কি দেখলাম? স্বাধীনতার ফলে দেখলাম যে এয়ার স্ট্রাইক করলো আমাদের এয়ারফোর্স গিয়ে, সেখানে কাশ্মীরে গিয়ে, সেখানে পাকিস্তানে ঢুকে সেখানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসলো। কারণ বলছি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসলো, 6 মানে দেশে ফিরে আসলো। কিন্তু সেটা ভোটের সঙ্গে রিলেটেড কিছু নয়। বিরোধীরা বলছেন যে কত লাশ হলো, ওখানে কজন মারা গেল। এর আগেও আমরা দেখেছি যখন আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, একটা সোজা সেখানে দেখেছি আমরা সেনার প্রতি সম্মান আলাদা জায়গায়। সেখানে দেশের প্রধানমন্ত্রী, যিনি বিদায়ী প্রধানমন্ত্রী, পরের বার আসতে পারেন নাও পারেন, তাকে কেন ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন তিনি? না, তাকে ভোট দেওয়ার জন্য তো আহ্বান জানাবেই, কারণ তিনি চৌকিদার, তিনি দেশের চৌকিদার। তার উন্নয়ন হতে পারে, তিনি কি কাজ করেছেন তার প্রতি একটার একটা উন্নয়ন বলছে তো। আপনি যদি একটা জায়গায় বসে থাকেন, তার দেশের সুরক্ষা দেখারও তার বিষয়। ওম প্রকাশ দা, একটু ম্যানিফেস্টোর কথাতেও আসবো। জেনারেল ভিকে সিং হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য। উনি বলেছেন যে যারা ভারতীয় সৈন্যবাহিনীকে মোদি কি সেনা বলে আখ্যায়িত করবেন, যেটা যোগী আদিত্যনাথ করেছেন, এরা সবাই গাদ্দার। না, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। এটা অনস্বীকার্য যে জাতীয় নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা যে কোনো একটা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ কাজের অন্যতম, এবং সেই কাজটা নির্বাহ করবেন যিনি প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ বর্তমানে নরেন্দ্র মোদী। কিন্তু এটা হচ্ছে অন্যান্য হাজার দায় দায়িত্বের মধ্যে অন্যতম। এখন আজকে 5 বছর অতিক্রান্ত, গণতন্ত্রে আমরা জানি যে যে কোনো সরকার যারা নির্বাচিত হয়ে থাকেন তারা তাদের কার্যাদি কিভাবে নির্বাহ করলেন তার একটা দায় দায়িত্ব তাদের উপর বর্তায়, এবং সেই রিপোর্ট কার্ড নিয়ে তারা জনগণের কাছে হাজির হন। তো আমরা এটাই প্রত্যাশা করব যে বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদের যে রিপোর্ট কার্ড গত 5 বছরের, যার উল্লেখযোগ্য দিকগুলি রয়েছে, যেমন কি আপনার জিএসটি, বা যেমন কি আপনার এই সন্ত্রাসবাদে যেভাবে মৃত্যু বেড়ে চলেছে কাশ্মীরে, বা যেভাবে নোটবন্দি হয়েছে, বা যেভাবে আজকে 45 বছরের সমস্ত রেকর্ড ভেঙে গেছে আনএমপ্লয়মেন্ট ফিগারগুলির। তো এই সমস্ত জায়গাগুলির উপর ভিত্তি করে মোদী সাহেব ভোট চাইতে পারেন। একটা প্রশ্ন, ধরুন আপনাদের ম্যানিফেস্টোতেও আফস্পা অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে, আর্টিকেল 370 উল্লেখ করতে হচ্ছে। আমার প্রশ্ন, ভোটের আগে রাজনীতিবিদরা এত বেশি সেনা, আর্মি, আর্ম ফোর্স এদের নিয়ে ভাবছে কেন? আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, আফস্পা, সেটা নানা সময়ে ডাইলুটেড হয়েছে। ওভার এ পিরিয়ড অফ টাইম এই ডাইলুশনটা কিন্তু চলছে। এই যে দেখুন যে বিজেপির গভর্নমেন্ট আজকে নর্থ ইস্টের প্রায় সমস্ত জায়গাতে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেই সব জায়গাতে ছিল সেখান থেকে কিন্তু তারা নিজেরা তুলে দিয়েছে। এটা কিন্তু আপনারা হয়তো জানেন না। অরুণাচল প্রদেশ থেকে বিজেপি গভর্নমেন্ট আফসার প্রয়োগটাকে ডাইলুট করেছে। না, শুনেনি? হ্যাঁ। সেকেন্ড হচ্ছে যে মণিপুরের ক্ষেত্রেও প্রতিশ্রুতি রয়েছে, অর্থাৎ এবং গত প্রায় 20 বছর ধরে, এবং সুপ্রিম কোর্টের দুটো বড় গুরুত্বপূর্ণ জাজমেন্ট আছে মণিপুরে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আর রেপ, এই দুটোকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা আছে। সেই আলোচনার প্রেক্ষাপটে গত বহু বছর ধরে সিভিল সোসাইটিতে এবং গভর্নেন্সে যারাই থেকেছেন তারা মাঝে মাঝে আফসাটাকে রিভিউ করেছেন, এবং এই ক্ষেত্রে আমাদেরও বক্তব্য হচ্ছে যে এটা রিভিউ অতি অবশ্যই আর কি করার প্রয়োজনীয়তা।
কংগ্রেসের সুবিধাটা হলো যে আমরা সামনে থেকে ব্যাট করি, আমরা ন্যূনতম গ্যারান্টির কথা বলেছি, আমরা অভূতপূর্বভাবে শিক্ষার ক্ষেত্রে 6% জিডিপির করা হবে সেটা বলেছি, আমরা এমপ্লয়মেন্টের কনটেক্সটে স্পেসিফিক প্রতিশ্রুতি দিয়েছি। 20% অফ দ্য পপুলেশন অফ দিস কান্ট্রি যারা পভার্টি লাইনের বাইরে আছেন, পেছন নিচে আছেন, তাদের ক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার টু দ্য টিউন অফ অ্যাটলিস্ট 6,000 রুপিস পার মান্থ, সেটার কথা বলেছি। এবং অন্যান্য জিনিসের আলোচনার মধ্যে আমি আপনাকে বলছি ন্যাশনাল সিকিউরিটি আমি ন্যাশনাল সিকিউরিটির কথাই বলছি। এই যে ধরুন অজিত ডোভাল, এই ভদ্রলোক এতে পুরোটা ডুবিয়ে দিয়েছে। আমরা তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের কথা বলছি, এত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড যার আমি একসময় সদস্য ছিলাম, হ্যাঁ সেটাকে এই সরকার কার্যত তুলে নিয়েছে। অর্থাৎ গোটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাপারেটাস আমাদের, হ্যাঁ সেটাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তাকে আমরা সামনে রেখে কথা বলছি। ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা এবং কংগ্রেসের ইশতেহারে এটা অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে, কাশ্মীর নিয়েও ভাবনা চিন্তা কথা। দেখুন দুর্জনেরা বলছে এখন কেউ কেউ যে কংগ্রেসের ইশতেহার হয়তো অন্য কোনো দেশ থেকে বোধহয় ছাপিয়ে এসছে, কারণ এদেশে তো তারা সেরকম কিছু করেনি। আর তাই জন্য আমি বলছি যে ওম প্রকাশ দা বললো খুব যে দেশের জন্য চিন্তা করে, বিরাট চিন্তা করে। আমি ওম প্রকাশ দাকে একটা খালি প্রশ্ন করি, যখন আমাদের না দুটো না একটাই বলুন আপনি উত্তর দিন, যখন আমাদের প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন কংগ্রেসের রাহুল গান্ধী চিৎকার করে বেড়ালো সব মিথ্যা 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 ভুয়ো। তার কিছুদিন পর আমরা কি দেখলাম, এই কিছুদিন আগে যিনি সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন সেই আর্মির চিফকে তাদের কি একটা ন্যাশনাল সিকিউরিটি কমিটি নাকি তার প্রধান হিসেবে বসালেন। দ্বিচারিতা কোথায় দেখুন। আজকে আপনি বলুন, অর্থনীতির কথা বলছিলেন, এখানে ডক্টর মনমোহন সিং ছিলেন, তখন কংগ্রেসের আমলে আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে 11 নম্বর স্থানে ছিল, বুক বাজিয়ে তারা বলে বেড়াতেন। বর্তমানে ভারত কোথায় রয়েছে এখন বিশ্ব অর্থনীতিতে? 6 নম্বর স্থানে উঠে এসছে নরেন্দ্র মোদীর হাত ধরে। এটা কোন রিপোর্ট? এটা এর ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, সব অর্থনীতির রিপোর্ট। এটা ভালো কিছু জানবেন, ভালো করে জানবেন। তারপরে না শুনে নিন, আপনি বলছিলেন না যে শুধু দেশে আমি কয়েকটা বলে দিলাম। আপনি দেশের এত বছর আপনারা স্বাধীনতার পর এত বছর শাসন করেছে, কেন গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি? কৈফিয়ত চাইছে মানুষ। কেন গরিব মানুষটা তার ব্যাংকে ন্যূনতম খাতাটা খুলতে পারেনি? মানুষ জিজ্ঞেস করছে। তাই দিচ্ছি আমার কাছে প্রশ্ন না, আমি একটা না একটু বলে নিন, বলতে দিন, উন্নয়নটা বলতে দিন, তাহলে তো বুঝতে পারবেন। যদি না বলতে দিতে চান তাহলে ভালো। মুখ্যমন্ত্রী এখানে যেরকম চলছেন আয়ুষ্মান ভারত করা যাবে না, কার জন্য আয়ুষ্মান ভারত? কেউ করেছে? 5 লক্ষ টাকা গরিব পরিবার পাবে, 50 কোটি পরিবার পাবে। শুনেন একটু ওম প্রকাশ দা। আরে গভর্নমেন্ট তো মোদি সাহেবের গভর্নমেন্ট 5 বছরের হিসাব চাইছে আম আদমির গভর্নমেন্ট। এখন এই 5 বছরের হিসেবটা নোটবন্দিতে একটা উল্লেখযোগ্য সাফল্য ছিল, সেটা নিয়ে আর কিন্তু রাগ উঠছে না। এবং আনএমপ্লয়মেন্ট ফিগার ভারতবর্ষে যেভাবে আর কি ভয়ঙ্কর একটা অবস্থা দাঁড়িয়েছে সেটার উপর কিন্তু রেখাপাত করা হচ্ছে না। 5 বছরের কাজকর্মের খতিয়ান রিপোর্ট কার্ড সেটা নিয়ে বা তার মূল্যায়ন হবে না, মানে আগামী দিনে মোদির হাত ধরে কি হতে পারে তার নিয়ে আর কি চিৎকার চেঁচামেচি। কেন বলছেন? মানে মোদি আসছে পাওয়ারে, মোদি পাওয়ারে কংগ্রেসের তাই বক্তব্য হতে পারে। মোদি পাওয়ারে আসবেন, ডেমোক্রেসিতে এটা সম্ভব। আর মোদি পাওয়ারে আসবেন না, এটাও সম্ভব। এখন কে কোথায় থেকে পাওয়ারে আসবেন, কে কত সিট পাবেন, সে তো পরবর্তী কথা। আমরা যতদূর বুঝতে পারছি, আর এই ক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোট করেই বলবো, সঠিকভাবে বলছেন যে এক্সপায়ারি বাবু, তো এ তো এক্সপায়ার করে গেছে। এই 5 বছরের খতিয়ান আমরা দেখুন, একটা বড় পার্থক্য কংগ্রেসের সঙ্গে বিজেপির। আমাদের কাছে কিন্তু আমরা কি করতে চাই তার ডিটেইলড খতিয়ান আমরা কিন্তু সামনে রেখেছি। বিজেপি এখনো পর্যন্ত তাদের ম্যানিফেস্টোটা সামনে আনেনি। তাই জন্য এই যে কম্পেয়ার করার কাজ, যদি মিডিয়ার সেই কাজ থাকে, তো সেই কম্পেয়ার করার কাজটাও সুগম হবে যখন আর কি বিজেপি ম্যানিফেস্টো নিয়ে আসবে। কিন্তু আপনি জানেন এই 4-5 মাস আগে না বাজেটের সময় আপনারা কি করেছিলেন? সবাই কি বলছিল যে মোদি সাহেব কৃষকদের 2000 টাকা করে বছরে
তিনবার, অর্থাৎ 6,000 টাকা বছরে। দেবেন। এবং আজকে যখন কংগ্রেস সমস্ত ইকোনমিস্টদের পরামর্শ মেনে নিয়ে গত 9 মাস ধরে কাজ করার মধ্য দিয়ে পৃথিবীর সবচাইতে বড় ওয়েলফেয়ার মেজার সিভিলাইজেশনের হিস্ট্রিতে সেটার ইনঅগারেট করছে, আর কংগ্রেস তো ডেলিভার করে। আপনি জানেন, রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন, রাইট টু deliver করে, হ্যাঁ, রাজু already বলতে চাইছে। রাইট আমি টু বলেছি, হেলথ, হ্যাঁ, রাইট একদম। টু হেলথের ব্যাপারেও আর কি আমাদের ম্যানিফেস্টোতে লেখা আছে। তো এই যে না, আমার তো প্রশ্ন complete সেটাই, করে নিই। উন্নয়ন নিশ্চয়ই আপনারা বলবেন, প্রতিশ্রুতি সব আপনাকে রাজনৈতিক বলছি, দলদের, আমার একটা- এই যে- সেনাকে নিয়ে এত এই যে- প্রতিশ্রুতি শোনো, কেন? শোনো, হ্যাঁ, না, না, এবার আমার বলো, না, না, আপনি বলেছেন, শুনে নাও। শুনে নিন একটু, এই শুনে যে নিন। ম্যানিফেস্টো, একটু এই শুনে নিন না। ম্যানিফেস্টো, প্লিজ আপনি বলেছেন, এবার আমার বলার পালা। না, পরে বলবে। এই ম্যানিফেস্টোটা হচ্ছে দিস ইজ দ্য গেম চেঞ্জার। এই ম্যানিফেস্টো ভারতবর্ষের ইলেকট্রাল অ্যারিনাকে, পলিটিক্যাল অ্যারিনাকে এবং গতকালকে থেকে পলিটিক্যাল ন্যারেটিভকে পজিটিভলি এমন ভাবে ইম্প্যাক্ট করছে যে নেগেটিভ কথা বাদ দিয়ে, পাকিস্তানের কথা বাদ দিয়ে, হিন্দু মুসলিম কথা বাদ দিয়ে, যুদ্ধ কথা বাদ দিয়ে বিজেপির সাথে কাছে আর সাথে কিছু একদম, বলার নেই। সাথে সাথে মানুষ, এটাই আমি ভারতবর্ষের বলতে মানুষ প্রশ্ন তুলছে, এই রাহুল গান্ধী আরে তুমি ছিলেন, পাওয়ারে আছো, এই তোমাকে প্রশ্ন করবে, শুনুন না, আমাকে এই করবে। মনমোহন সিং ছিলেন, তখন কি 10 আরে তো বছর 10 বছর 5 ধরে বছর আগে ঘুমোচ্ছিলেন? ছিল। তখন ন্যায় না করে অন্যায় করছিলেন, তার জন্য 2G করেছেন, 3G করেছেন, ন্যাশনাল হেরাল্ড করেছেন, অগস্টা করেছেন, A to Z দুর্নীতি। তখন ন্যায় না করে অন্যায় তোমাদের করেছেন। 100টা হয়ে কোথা গেছে থেকে scam। আসবে? রাফেল। একটা স্ক্যাম দেখাতে পারবেন কেন? না। রাফেলে তো আর 30,000 আপনারা তো কোটি সুপ্রিম টাকা কোর্ট করে মানবেন না, আপনারা তো ক্যাগ মানবেন না, তাই বলবেন, মানুষ বিচার তো করবে। তোমরা মানছো নাকি? আপনারা 2G মানছো? আপনারা এত বছর ধরে ঘুমাচ্ছিলেন কেন? CBI কি ভোট করেছে? আসলেই খালি গরিব গরিব হ্যাঁ, গরিব। আচ্ছা, কংগ্রেসের- ভোট আসলেই গরিব গরিব কংগ্রেসের গরিব। কে জেলের শুনবেন, ভেতরে আছে? আমি খতিয়ানটা তোমার দিচ্ছি, BJP তো আমি প্রেসিডেন্ট খতিয়ানটা জেলে দিচ্ছি, গেছে। শুনুন না, আমার খতিয়ানটা শুনুন একটু। এই অমিত শাহ তো, অমিত শাহ তো আরে, মার্ডার আপনার আসামি, মার ছেলে তো, মার্ডার মার আসামি। ছেলে, মা তোমার ছেলে, নরেন্দ্র মোদী তো আপনার মার ছেলে তো ঘুরে বেড়াচ্ছে, ইনকাম ট্যাক্সের থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ভয়ে পালিয়ে বলুন না তাদের বেড়াচ্ছে। কাছে যেতে। আচ্ছা, ভয়ে তোমার পালিয়ে মোদী বেড়াচ্ছে। কি করে নেবে? সাধারণ মানুষের, কমন মানুষের টাকা মেরে আজকে তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে একটার পর একটা, এইরকম না, না, প্রশ্ন এইটা অনেক, হচ্ছে এটা উন্নয়ন political- কিভাবে এইটা পাবো? political political narrative। narrative কি সঠিক উত্তর আপনার দেবেন? political আমরা narrative। উত্তর খুঁজবো একটা ছোট্ট ব্রেকের পর, এক্ষুনি ফিরছি, দেখতে থাকুন ব্রেকই হাড্ডায়। নিয়ে নাও। ওম প্রকাশ তার কাছে আমার প্রশ্ন, আপনি বলছেন অনেক ইস্যুর মধ্যে অবশ্যই ন্যাশনাল সিকিউরিটি, আফস্পার রিভিউর কথা আপনারা বলছেন, কোথাও একটা আর্মি, আর্মড ফোর্স, তাদের একটা নিজস্বতা রয়েছে, তাদের কিছু স্পেশাল পাওয়ার দরকার নিজেদের প্রোটেকশনের জন্য, যেটা কাটতে চাইছে কংগ্রেস। না না, অবশ্যই না। এটা হচ্ছে আপনার জানা উচিত যে ল কমিশন অফ ইন্ডিয়া তারা 3বার রিপোর্ট করেছে যে আফসার কোন কোন অ্যাসপেক্টটাকে রিভিউ করে সেটাকে সামনে নিয়ে আসা দরকার। মণিপুরে বিজেপি ক্ষমতায় আসার আগে আফসার সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির একটা অন্যতম বড় দিক ছিল যে আফসাকে তারা আর ব্যবহার করবে না। তাহলে কি, এবং শুনে তাহলে নিন কি আপনি এই দাঁড়ান, দুটো দলের please। চিন্তা ভাবনা এক? সে- আফস্পা নিয়ে আপনি দুই যে দল একই রকম ভাবছে? আফসা নিয়ে যেটা ডিসকাশনটা হচ্ছে, এটা আমরা জানি দিস ইজ এ সেনসিটিভ ইস্যু। মিলিটারি নেসেসিটির একটা দিক আছে, আবার পাশাপাশি হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনের জায়গাটা আছে। এই দুটোর এফেক্টিভ ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় তখন এই প্রশ্নগুলি সামনে আসে। না, একটা সেটা তো- পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে এটা থাকবে কেন? হতে পারে আপনারা না, না, যদি আপনি হয়তো গভর্নমেন্টে জানেন আসেন না। তাহলে অ্যামেন্ডমেন্টের আপনি কথা জানেন না, ভাববেন। আপনি হয়তো জানেন না যে দিস ইজ এন ইম্পর্টেন্ট ইস্যু Of ফর দ্য course. নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড ফর কাশ্মীর। নিশ্চয়ই। এবং তাই জন্য একটা পলিটিক্যাল পার্টি উই মাস্ট নেসেসারিলি বি সেন্সিটিভ টু দ্য কনসার্নস অফ অল সেকশনস অফ কিন্তু সোসাইটি। কংগ্রেস তো কিন্তু আপনি হয়তো যে বহুবার ম্যানিফেস্টো বানিয়েছে বহু নির্বাচনের আগে। আপনি আফস্পা নিয়ে অ্যামেন্ডমেন্ট না, কতবার, সেটা- কোন কোন আরে, ম্যানিফেস্টোতে আছে যদি বলেন? না, অতি অবশ্যই আছে যে আফসা এখানে কেন প্রয়োজন পড়ছে যে বিজেপি এত সেনা কেন্দ্রিক রাজনীতি করছে এই অভিযোগে? বিজেপি কি করছে সেটা নিয়ে ইনফ্যাক্ট মানুষ চিন্তা ভাবনা করবেন। আমরা বিজেপি কি করছে কি বলছে আমি মনে করি আর গুরুত্বপূর্ণই না। আমি তার আসবো, কারণটা আমি আসবো। হচ্ছে না, কারণটা হচ্ছে ইলেকশন চলে এসছে। এখন আমাদের যে প্রস্তাব, আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে পয়েন্ট অ্যাকশন, সেটার উপর ভিত্তি করে আমরা এগোতে চাইছি। বিজেপি এখন ঠিক বিজেপির করুক কি তারা কি উন্নয়নে করতে টান চায়। পড়ছে তাই সেনাকে সামনে রেখে রাজনীতি করতে হচ্ছে এই অভিযোগ একদম মানুষের? একদম না। আপনারা দেখতে পাচ্ছেন কারা ম্যানিফেস্টোতে ঢুকিয়েছে। আমাদের প্রয়োজন নেই, কারণ আপনারা জনসভায় বলছেন, প্রকাশ্যে ভোট চাইছেন। নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ বলেছিলেন, করে দেখিয়ে দিয়েছেন।
এবং টার্গেট সেট আছে আগামী দিনে কি কি করবেন। আমরা সেনা নিয়ে রাজনীতি করি না, আমাদের প্রয়োজন হয় না, কারণ তাই আমরা অভিযোগটা বারবার গরিব উঠছে মানুষের কেন, জন্য। রাজু? কোন BJP র অভিযোগটা? বিরুদ্ধে? কোন অভিযোগ বলুন? সেনা নিয়ে বিজেপির রাজনীতি করছে, যেটা আনপ্রেসিডেন্টেড মোদি কা আগে সেনা। কোনো নির্বাচনে এদেশ মোদি কা দেখেনি। সেনা। আমি শোনো, বারবার বলছি, মোদি কা সেনা বলেছে, এদেশে যোগী কোনো আদিত্যনাথ অন্তত শুনুন, বলেছে। আচ্ছা, এত শোনো, বছর এটা জানো তো? এত বছর মোদি কা শুনুন সেনা না, বলেছে এত- যোগী এত আদিত্যনাথ। এত বছর আপনারা দেশ চালিয়েছিলেন, আগামী দিনে আবার চালাবো, চিন্তা করো না তুমি। কোনদিন সেনাকে আপনারা স্বাধীনতা দিয়েছেন? নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। আর কিন্তু এটাও আমি সেই আগাম, credit তো আমি পাবেন না, না, আমি নরেন্দ্র আরো আগাম বলে দিচ্ছি ভোটের বাক্সে যে গতবার গতবার কংগ্রেস বিরোধী আসনের তকমাই পায়নি। সেনার দেখুন, মডিফিকেশন হয়েছে, না, এটা আমরা চাই সেনার মডিফিকেশন, আমরা চাই। Modification কারণ- সোশ্যাল মিডিয়ায় বক্তব্যে ভরে ঠিক গেছে। আছে, হয়ে গেল। না, 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 হয়ে গেল না। সেনার modification আপনারা রাফেল কেন আনেননি? বলছে কি? আপনারা রাফেল কেন আনেননি? ভুল করে বলেছেন, আপনারা ঠিক রাফেল আছে। কোনো ভুল করে ছেড়ে বলেননি। দিলাম, ঠিক আছে। কোনো ভুল করে আমি record করে বলেননি। দিচ্ছি। টেকনোলজির মডিফিকেশন আরে, ও চাই। তোমাকে একটা trap এ ফেললো আপনি তুমি। আপনি ঠিক কেন আছে। রাফেল আনেননি? আপনারা মডিফিকেশন মিনস টেকনিক্যাল মডিফিকেশন। ছেড়ে দাও। তাহলে সেনার মদিকরণ হয়েছে, রাজু আপনি এটা বলছেন, সেনার মদিকরণ হয়েছে। আমাদের কাছে দেশ আরে, আগে, আমাদের কাছে দেশ আগে। তাই জন্য আমরা বলি না যে কে মারা গেল আর কতজন মারা গেল, তাদের জন্য কষ্ট পাচ্ছে এই দেশের বিশিষ্ট কয়েকজন নেতা নেত্রী। ওম প্রকাশ দা, ভোটের বাজারে বারবার বিভিন্ন জনসভায় যখন একথা নরেন্দ্র মোদীর মুখে সাধারণ মানুষ শুনছেন, আপনাদের ম্যানিফেস্টোতে এজেন্ডা যাই থাক, প্রতিশ্রুতি যাই থাক, সে আফস্পা নিয়ে হোক, যে কোনো সেনাকেন্দ্রিক বিষয় নিয়ে হোক, টক্কর দেওয়া যাবে দুটো ইস্যুকে একসঙ্গে শোনো, মাঠে ময়দানে নামানো যাবে? এটাকে বলে যে মেজরিটারিয়ান ডেমোক্রেসি, বা আপনি উগ্র পন্থা, উগ্র জাতীয়তাবাদ, সেটাকে না, এটা তো বারবার হ্যামার করে মানুষের মাথায় যদি ঢুকে যায় সত্যি দেশপ্রেম, পারবে সেখানে কংগ্রেস কি দিয়ে কেটার করবে? আপনি ভুল করছেন, এটা দেশপ্রেমের সঙ্গে তো সম্পর্কিত না, এটা হচ্ছে যে দেশদ্রোহীদের কাজ করবা। এটা এদেরই লিডার বলেছে, ভিপি সিং বলেছে, ভিকে সিং, যে যারা বলছে যে মোদি কা সেনা, যেটা যোগী আদিত্যনাথ বলেছে, সে হচ্ছে গদ্দার। সারা ভারতবর্ষতে আজকে একটাই আলোচনা হচ্ছে কংগ্রেসের ম্যানিফেস্টো, এবং কংগ্রেসের ম্যানিফেস্টো ইজ গোয়িং টু বি, আমি রিপিট করছি, এ গেম চেঞ্জার। গেম চেঞ্জার হবে কিনা উত্তর দেবে 23 মে। অপেক্ষা করব। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।